দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব প্রক্রিয়াজাত কৃষি পণ্যের ওপর ভ্যাট শুল্ক বাড়ানোর প্রভাব নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজি বিসের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ডক্টর মাহফুজ কবির, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, সেই সূত্র ধরেই বলতে চাই, আসলে আমরা দেখলাম ভ্যাটের দাম শুধু ভোক্তাকেই চিন্তিত করেনি, বরং শঙ্কায় ফেলেছে সেই চাষিদের বা কৃষকদেরও। তো ভ্যাট বৃদ্ধির আগে আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত বলে আপনার মনে হয়? হ্যাঁ, আসলে এই জায়গাতে দেশীয় যে শিল্প রয়েছে যেগুলো আসলে আমদানি প্রতিস্থাপক, তো সেগুলোকে কিভাবে প্রোটেকশন দেওয়া যায়, তো সেই বিষয়টা প্রথমে চিন্তা করা উচিত। আর আমাদের দেশে কিন্তু এই যে খাদ্য প্রক্রিয়াজাত বা কৃষি প্রক্রিয়াজাত যে শিল্প, সেটা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে এবং একটা শক্ত ভিত্তির উপরে দাঁড়াচ্ছে। আমরা রপ্তানিও কিন্তু করছি এই ধরনের পণ্য, এবং চাষিরা মানে দেশের যে কৃষকেরা তারা কিন্তু লাভবান হচ্ছে আস্তে আস্তে, মানে পুরো ফর্মালাইজ হচ্ছে সেক্টরটা। তো এই অবস্থায় তাদের প্রোটেকশন দেওয়াটা হচ্ছে সরকারের একটা দায়িত্ব, যে তারা আস্তে আস্তে গড়ে উঠবে এবং সারা বিশ্ব জুড়ে তারা একটু মানে শক্তিশালী অবস্থান করবে। তো সেই জায়গাতে আমরা দেখতে পেলাম যে এই বছর 5 থেকে 15% এই ধরনের যে প্রক্রিয়াজাত পণ্য সেগুলোর উপরে আসলে ভ্যাট বাড়ানো হয়েছে। তো এইটা আমি মনে করি যে তাদের জন্য একটা ক্ষতিকর প্রভাব তৈরি করছে, তার কারণ পুরো ব্যাকওয়ার্ডে চলে যাচ্ছে এটা, মানে ভোক্তাদের চাহিদা এমনিতে কমে যাচ্ছে, এটার কারণে কিন্তু কৃষকদের দিক থেকেও কিন্তু একটা বড় রকমের চাপ তৈরি হচ্ছে। জি, এই যে ভ্যাটের শুধু বাড়ানো হচ্ছে কোনো কোনো পণ্যে হঠাৎ করে, আবার দেখা যাচ্ছে যে আন্দোলন হচ্ছে, ভ্যাট কমানো হচ্ছে, মানে এগুলো কেন হচ্ছে? একটা মানে সুষ্ঠু পরিকল্পনা করে তো এই কাজগুলো করা উচিত কি আপনার মনে হয়? না, যে প্রতিবাদগুলো এসছে এটা কিন্তু ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞ সবাই কিন্তু একস্বরে বলেছেন যে এটা করা উচিত হয়নি বছরের মাঝামাঝি সময়ে। এবং একই সঙ্গে যদি পণ্য এবং সেবাগুলো দেখেন, সেগুলো একেবারে সাধারণ মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, সীমিত আয়ের মানুষ, তারা এগুলো ভোগ করেন থাকেন। তো সুতরাং তাদের উপরে তো একটা চাপ পড়ছে। অন্যদিকে যে এই শিল্পগুলো দেখা যাচ্ছে যে বেশিরভাগই কিন্তু এই আমাদের একেবারে দেশীয়, মানে এখানে ভ্যালু এডিশন অনেক বেশি। তো যেখানে ভ্যালু এডিশন বেশি, সেখানে তো আসলে দেশের মানুষের লাভটা বেশি, তো এবং কর্মসংস্থানও অনেক হচ্ছে। তো এই জায়গাটাতে আসলে একটু চিন্তা করা দরকার ছিল যে কর্মসংস্থানের উপর কী প্রভাব পড়বে, দেশীয় যে বিনিয়োগ, ক্ষুদ্র মাঝারি বিনিয়োগগুলো, তো সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কারণে। এবং একই সঙ্গে এই যে অতিরিক্ত যে করের চাপ সেটি কিন্তু দেখা যাচ্ছে কি যে আসলে তাদের যে মানে এনবিআর একটা উদ্দেশ্য ছিল যে অতিরিক্ত রাজস্ব আদায় করবে, পরে দেখা যাবে কি যে আসলে সেই রাজস্ব আদায় হচ্ছে না, এবং একই সঙ্গে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, শিল্প বিনিয়োগ সব ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষকে আরো বেশি হয়তো ভোগান্তিতে ফেলছে এমন। তো এখানে যে উদ্যোক্তারা, এখন যে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, তারাও দেখা যাচ্ছে যে এইসব পণ্য কিংবা কৃষিজাত পণ্য কিন্তু তারা উৎপাদনে আগ্রহী হচ্ছে। তো তাদের ক্ষেত্রে এটা আসলে কত বড় প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? এই যে আমরা তো দেখলাম যে টমেটোর যে কেচাপ, তো সেখানে 5 থেকে লাভ দিয়ে 15% এটা করা হলো ভ্যাট। এবং এর পাশাপাশি আপনি দেখবেন যে পুরো রেঞ্জের মধ্যে আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আগে স্থানীয়ভাবে তৈরি হচ্ছে, যেমন এই যে কেক, বিস্কুটের কথা যদি ধরি আমরা, এখানে ক্র্যাকার্স, এগুলো সব কিছুতেই কিন্তু এই 5 থেকে 15% করা হয়েছে। এবং এর পিছনে কিন্তু অনেক দেশীয় ইন্ডাস্ট্রি রয়েছে, যারা কিন্তু আবার এখানকার যে কাঁচামাল, দেশীয় কাঁচামাল ব্যবহার করছেন, এবং কাঁচামাল উৎপাদনে কিন্তু কৃষকেরা জড়িত রয়েছেন। এখানে অনেক ছোট ছোট হ্যান্ডমেড ফ্যাক্টরিও রয়েছে, যেটা ঘরের মধ্যে তারা তৈরি করছে পণ্য, এবং তারা কিন্তু বাজার বিক্রি করছে। তো সুতরাং এই যে পুরো বেকারি শিল্প যেটা দাঁড়িয়ে আছে, তো সেটার উপরে কিন্তু একটা বড় রকমের চাপ তৈরি করছেন। অনেক কর্মসংস্থান রয়েছে, সাপ্লায়ার রয়েছে। তো আমি মনে করি যে এই বিষয়টা আসলে অনেক চিন্তার বিষয়, যে আমরা যে এটা করছি এর ফলাফলটা কী হচ্ছে সেটা আমরা ভাবছি না। জি স্যার, আপনার সাথে আমরা আবারও আলোচনায় ফিরবো, তার আগে আমরা একটি খবর দেখে আসি। প্রক্রিয়াজাত কৃষি পণ্য উৎপাদনকারীরা সাফ জানিয়ে দিচ্ছেন, বাড়তি ভ্যাটের বোঝা ভোক্তার কাঁধে চাপালে তা জুলুম হবে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যানের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রক্রিয়াজাত কৃষি পণ্যের বাজারের 40% দখলে রাখা প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। এ সময় তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে ভ্যাট কমানোর সম্ভাবনা আছে বলে জানিয়েছে এনবিআর চেয়ারম্যান। এর আগে গত 9 জানুয়ারি শতাধিক পণ্য এবং সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করা হয়। এতে সস, কেচাপের মতো পণ্য কিনতে ভোক্তাদের ব্যয় বেড়ে যায়। কিছু কিছু পণ্যের জন্য 200%-এরও বেশি ভ্যাট বেড়ে গিয়েছে। এই জন্য ভোক্তাকে অবশ্যই টাকা বেশি দিতে হবে, এবং 5 টাকার বিস্কিট আগামী দিনে 60 টাকা দেওয়া লাগবে। ওনারা আমাদের সার্বিক বিষয়গুলো চিন্তা করে, বিবেচনা করে আমাদেরকে তড়িৎ সমাধান দিবেন, এবং অবশ্যই আমরা একটি সুন্দর সমাধানের দিকে এনবিআর এর সাথে যেতে পারবো বলে আমরা আশা করছি।
স্যার, আমরা প্রতিবেদনটা দেখছিলাম, তো আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে। আমরা যখন পণ্য বৈচিত্র্যকরণে জোর দিচ্ছি, তখন প্রক্রিয়াজাত জিনিসের ওপর মানে ভ্যাট বাড়ানো কেন হচ্ছে আপনার মনে হয়? এই জায়গাটাতে আমি মনে করি যে এটা এক ধরনের ডাইকোটমি রয়েছে, মানে একদিকে আমাদের নীতিগুলো হচ্ছে যে পুরো বাস্কেটটাকে ডাইভার্সিফাই করা, অন্যদিকে যে সমস্ত প্রোডাক্ট আসলে একেবারে দেশের যে সমস্ত ভ্যালু এডিশন হচ্ছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশীয় যে কাঁচামাল কৃষকেরা পণ্য উৎপাদন করছে এবং তারা কিন্তু এই শিল্পে যোগানটা দিচ্ছে, বিশেষ করে যে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, তো সেই জায়গার উপরে চাপটা বেড়ে যাচ্ছে। তো এইটা কিন্তু এটা খুবই চিন্তার বিষয় যে আমরা বিদেশ থেকে যে পণ্যগুলো নিয়ে আসছি সেগুলোর ক্ষেত্রে কিছুটা হয়তো আমাদের রেগুলেটরি ডিউটি আছে, কিন্তু তার চাইতে বেশি হচ্ছে কিন্তু আমাদের যে দেশীয় কৃষকেরা যেগুলো লক্ষ লক্ষ কৃষক যেগুলো উৎপাদন করছে তারা আশায় বুক বাঁধছেন যে দেশের ভিতরে শিল্প হচ্ছে এবং তারা কিছু কিছু জায়গায় দামও পাচ্ছেন, তারা কন্ট্রাক্ট ফার্মিংয়েও যাচ্ছেন। তো সুতরাং এই বড় একটা সুযোগ, তো এই সুযোগের উপরে যদি একটা চাপ তৈরি হয় তাহলে কিন্তু কৃষকরা হতাশ হচ্ছেন, দেশীয় যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তারাও হতাশ হচ্ছেন, এবং প্রাণের মতো একটা বড় কোম্পানি যারা আসলে গ্লোবালি আউটরিচ করছে এবং বাংলাদেশের একটা ব্র্যান্ড হচ্ছে তারাও কিন্তু হতাশ হচ্ছেন। তো সুতরাং ছোট মাঝারি বড় সমস্ত প্রতিষ্ঠানের উপরে চাপ তৈরি করা এবং লক্ষ লক্ষ কৃষকের উপরে চাপ তৈরি করা, এইটাই একটা বড় চিন্তার বিষয়। এবং এটা কিন্তু আসলে আমাদের যে পণ্য বৈচিত্র্যকরণ নীতি তার সঙ্গে যে তার যে প্রয়োগ মানে এবং করের সঙ্গে যে লিঙ্কেজ, সেটা আসলেই মনে হচ্ছে যে এটা বৈপরীত্যের মধ্যে চলে এসছে। স্যার, এটা তো শুধুমাত্র ওগুলোতেই না, কৃষিতেও তো একটা বিশাল প্রভাব ফেলবে আর কি, প্রক্রিয়াজাত বাদেও কৃষিতেও বিশাল প্রভাব ফেলবে। তো এক্ষেত্রে কি আজকে শুধু কন্ট্রাক্ট ফার্মিংয়ে যথেষ্ট, নাকি বাজারজাত করা সহজ দরকার কিনা, সহজ করা? হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে যে পুরো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশন সেটা কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে, এবং একই সঙ্গে যে আমাদের কৃষির ক্ষেত্রে বৈচিত্র্যকরণ, যেখানে ধানের বাইরে গিয়ে যে আমরা একটু ভিন্ন ধরনের হয়তো সবজি ফল এগুলোর দিকে যাচ্ছি, তো সেটাও কিন্তু একটা চাপের মধ্যে পড়ছে। আমি মনে করি যে এই জায়গাটাতে অন্য ধরনের একটা চিন্তাভাবনা দরকার, যে এই বাজারজাতকরণের ক্ষেত্রেও তো আমাদের ভ্যাট রয়েছে এবং একই সঙ্গে উৎপাদন পর্যায়ে প্রক্রিয়ার পর্যায়ে ভ্যাট এটা বেড়ে যাচ্ছে। তো সব মিলে কিন্তু করের যদি এত চাপ থাকে তাহলে কিন্তু হবে না। এই করটাকে সহজ করা, বাজারজাতকরণকে সহজ করা, ই কমার্সটাকে শক্তিশালী করা, ইন্টারন্যাশনাল যে ট্রানজ্যাকশন সেগুলোকে একটু ইজি করা, এইভাবে করে এবং নীতি সহায়তা দেওয়া, কৃষকদের পাশে দাঁড়ানো, ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো, এইভাবে করলে আমি মনে করি যে আসলে পুরো বিষয়টা সহজ হবে। এবং এই ধরনের পণ্য যেগুলো আসলে কৃষকদের সরবরাহের উপর নির্ভরশীল এবং স্থানীয়ভাবে যে মূল্য সংযোজন হচ্ছে, তো সেগুলোর দিকে আসলে এই যে করের চোখটা না গিয়ে বরং অন্য জায়গাতে যেগুলো আসলে একটু বিলাসী পণ্য যেগুলো আমদানি করা হয় সেগুলোর উপরে যদি একটু ভ্যাট বা কর বানানো হয়, আমি মনে করি যে সেটাই ভালো হবে এবং সেটাতে দেশীয় শিল্প সুরক্ষা পাবে। স্যার, দেশ চালাতে হলে তো ভ্যাটের দরকার আছে, তো এক্ষেত্রে শুধুমাত্র যে বিলাসী পণ্যের দিকেই যে ভ্যাট বাড়ানো হবে মানে এখানে যে একদমই হবে না, তো এই ব্যাপারে আপনি কিভাবে দেখছেন? নাকি এখানেও কিছুটা ট্যাক্স, স্বাভাবিক যে পণ্যগুলো আছে সেগুলো তো সামান্য পরিমাণে ট্যাক্স বাড়ানো উচিত? আসলে এখানে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে অটোমেশন। ওই অটোমেশন না থাকার কারণেই কিন্তু এই মুহূর্তে যে ট্যাক্স রেট রয়েছে বা এই যে নতুন করে যেটা বাড়ানো হলো সম্পূরক শুল্ক এবং ভ্যাট, তো সেটা না বাড়িয়েও কিন্তু বিপুল পরিমাণে অতিরিক্ত রাজস্ব আদায় করা যেত। আমরা অটোমেশনের যে সহজ পদ্ধতি যেটার কথা বারবার আইএমএফ বলছে, তো সেদিকে যাচ্ছি না, বরং অন্যদিকে মানে ইনডিরেক্টলি আসলে সাধারণ মানুষের উপর যে চাপটা বাড়াচ্ছি, এতে করে যে করের যে একটা সামাজিক ন্যায় বিচারের নীতি, যেটা হচ্ছে যে যারা একটু ধনী মানুষ তাদের উপরে করের ভারটা বেশি পড়বে, গরিবের উপরে কম পড়বে, সেটা না করে উল্টা গরিবের উপরে করটা বেশি করে দিচ্ছে আমরা এই ভ্যাটের মাধ্যমে। তো সেই বৈপরীত্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং অবশ্যই আমি মনে করি যে অটোমেশনের দিকে যেতে হবে এবং সেটাই আমাদের ভবিষ্যৎ। আর দেখা যাচ্ছে রাজস্ব আদায়ে মানে আইএমএফ এর কি শর্তগুলো আছে, আর সেই শর্তগুলোর জন্যই দেখা যাচ্ছে যে হর হামেশা ভ্যাট বাড়ানো হচ্ছে। তো এক্ষেত্রে আসলে আমাদের বিবেচনার একটু দরকার আছে কিনা? আইএমএফ কিন্তু বলছে যে রাজস্বটা বাড়াতে হবে, তারা কিন্তু বলেনি যে ভ্যাট বাড়াতে হবে। তার কারণ কখনোই আইএমএফ এই ধরনের ইনডিরেক্ট ট্যাক্সটাকে এনকারেজ করে না। তারা সবসময় বলে যে ডিরেক্ট ট্যাক্স, বিশেষ করে যে কর্পোরেট ইনকাম ট্যাক্স এবং পার্সোনাল ইনকাম ট্যাক্স, সেটা বাড়াতে হবে। তো সেই দিকে না গিয়ে আমরা পরোক্ষের দিকে যাচ্ছি, সেটা কিন্তু আইএমএফের যে নির্দেশনা তার বিরোধী। তা মনে করি যে এইভাবে আইএমএফেরও একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে আমরা ভুল পথেও যাচ্ছি কর সংগ্রহের ক্ষেত্রে। তো এই জায়গা থেকে বের হয়ে আসা দরকার এবং যতটা সম্ভব প্রত্যেকটা জায়গাতে আমাদের অটোমেশন লাগবে এবং অটোমেটিক্যালি সব কিছু ডিটেক্টেড হবে। তো সেইভাবে আমাদের ইলেকট্রিক ফিজিক্যাল ডিভাইস সেটাকে বসাতে হবে এবং এইভাবে করে যতটা সম্ভব মানে ম্যানুয়াল পদ্ধতির বাইরে গিয়ে যদি আমরা কর রাজস্ব আদায় করি, তাহলে সেক্ষেত্রে কর রাজস্বও বাড়বে, একই সঙ্গে আমাদের এই যে যারা দরিদ্র মানুষ, যারা সীমিত আয়ের মানুষ, তাদের উপরে যে কর বা ভ্যাটের চাপ, সেখান থেকে আমরা মুক্ত হয়ে আসতে পারবো। স্যার, ছোট করে একটি প্রশ্ন জানতে চাই যে এই যে মানুষের ওপর যে চাপ বাড়ানো হচ্ছে, তো এটা আসলে মানুষকে একটু স্বস্তি কিভাবে দেওয়া যায়? আর এই সরকারের কাছে তো মানুষের প্রত্যাশা অনেক বেশি, আর মূল্যস্ফীতির হিসাব নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা থেকে যাচ্ছে, তো সে ব্যাপারে আপনার কি বলার আছে? না, মূল্যস্ফীতির হিসাব আবার নতুন করে এখন হচ্ছে যে আসলে এই জায়গাটাতে দেখা যাচ্ছে কি যে হিসাব তো একটা রয়েছেই, তো সেখানে আমাদের কিছু সমস্যা রয়েছে পদ্ধতিগত, কিন্তু একই সঙ্গে আসলে ওই বাজারে যে জিনিসপত্রের দাম বাড়ছে সেটা তো সত্য। তো সেই জায়গাতে বাজারে শৃঙ্খলা আনার জন্য বাজার ব্যবস্থাপনার উন্নতি এটা খুব দরকার
এবং একই সঙ্গে আসলে আমাদের পুরো যে কর ব্যবস্থা সেটার কিন্তু একটা রিফর্ম দরকার এবং একটা কমিটি কাজ করছে এখানে, কিন্তু আলটিমেটলি সেটা যথেষ্ট নয়। আরও বেশি করে মানুষের সাথে বসতে হবে, ব্যবসায়ীদের সঙ্গে বসতে হবে এবং সাধারণ মানুষের উপরে করের বোঝা যাতে কীভাবে কমানো যায় সেটার কথা চিন্তা করে করের আওতা বাড়ানো এবং ডিজিটাইজেশন, অটোমেশন এই দিকে যদি আমরা একটু বেশি মনোযোগ দিই, খুব দ্রুত যেন এই যে অন্তর্বর্তী সরকারের সময়ে যখন যেখানে আসলে রাজনৈতিক চাপ নেই, এই সময়ে যদি এই সংস্কারগুলো করা যায় তখনই আমি মনে করি যে পুরো রাজস্ব ব্যবস্থার একটা গতি আসবে এবং একই সঙ্গে রাজস্ব বেশি আদায় হবে এবং প্রান্তিক সাধারণ মানুষ তাদের উপরে আসলে চাপটা কম পড়বে। ধন্যবাদ স্যার এই সময়ের বাণিজ্যে আসার জন্য। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ভ্যাটের নেতিবাচক প্রভাব নিয়ে এবং এই জন্য আমাদের স্টুডিওতে এসে আলোচনায় ছিলেন ডক্টর মাহফুজ কবির।